হ্যালো, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটা রিপ্রেজেন্টেশন অধ্যায়ের আজ আমরা লেসন নম্বর 32 শুরু করছি। আজকের লেসনে আমরা পড়ব স্থির বিন্দু এবং ভাসমান বিন্দু সংখ্যা সম্পর্কে, অর্থাৎ কোনো সংখ্যার দশমিক বিন্দু কোথায় বসবে এবং সেটা আগে তার স্থান পরিবর্তন করলে কি পরিবর্তন হবে সেই সম্পর্কে আজ আমরা জানব। তো আজকের লেসনটি শুরু করার আগে আমরা কিছু সংজ্ঞা দেখব, তারপরে আমরা এর বোর্ডে এই সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো স্থির বিন্দুর সংখ্যা কাকে বলে? মানে যে সংখ্যা দশমিক বিন্দুর অবস্থান নির্দিষ্ট বা স্থির থাকে তাকে স্থির বিন্দুর সংখ্যা বলে। অর্থাৎ সাধারণত এই ধরনের সংখ্যা দশমিক বিন্দুর অবস্থান পরিবর্তন হয় না। যেমন এখানে আমাদের একটা সংখ্যা লেখা আছে, সংখ্যাটা এটা একটা স্থির বিন্দু। আমি এটাকে যদি সংখ্যা পরিবর্তন করতে চাই, তাহলে আমি দশমিক স্থান পরিবর্তন করতে চাই তাহলে করতে পারবো না। কিন্তু পারবো সেটাকে, আমি যদি এটাকে দশমিক স্থান পরিবর্তন করতে হয় তাহলে আমাকে সেটা যেতে হবে কি ভাসমান বিন্দু সম্পর্কে। তো দেখো এখানে ভাসমান বিন্দু কি, যে যে সংখ্যার দশমিক যে সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান নির্দিষ্ট বা নির্দিষ্ট থাকে না, অর্থাৎ কি আমাদের এখানে দশমিক তার স্থানগুলো আমাদের পরিবর্তন হতে পারে, তাকে বলা হচ্ছে ভাসমান বিন্দু। তো যেমন দেখো এখানে আমাদের তার ফরম্যাট কি, এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, দেখো সংখ্যা, তার এই সংখ্যাটা কোন সিস্টেমের, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, তার বেস লিখতে হবে। কারণ এটা একটা দশমিক সংখ্যা, অর্থাৎ ডেসিমাল সংখ্যা, তাই এখানে আমরা 10 লিখেছি। অর্থাৎ এটা হলো 10টা হলো তার ওর 10 হলো এখানকার বেস। আর তারপর হলো কি আমাদের এটা 2 এসছে, এই 2টা হলো আমাদের এক্সপোনেন্ট, 2 হলো আমাদের এক্সপোনেন্ট, তাহলে এটা হলো ম্যান্টিসা, এটা বেস, এটা এক্সপোনেন্ট। তো আমাদের সে একই হবে এখানে। তো এই সংখ্যাটিকে দেখো, এই সংখ্যাটিকে আমরা কম্পিউটার সাধারণত নর্মালাইজড ফর্মে লিখে, তো সেটা আমরা এখানে দেখো দশমিক আগে যদি চলে আসে তাহলে এর অঙ্কমান ঠিক রাখার জন্য আমাদের কি এখানে 2 ছিল, এখানে 5 হলো। ঠিক আছে? তো এই যে পদ্ধতি, অর্থাৎ কি দশমিক বিন্দু যেখানে ছিল আমি সেখান থেকে স্থান পরিবর্তন করলে অঙ্কমান ঠিক করার জন্য তার বেস আর এক্সপোনেন্ট ব্যবহার করে তার অঙ্কমানটাকে আমরা ঠিক রাখি। তো সেই জন্য এখানে দেখো একটা এখানে তোমাদের ফর্মুলা বলা আছে, কি ফর্মুলা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইকুয়াল টু ম্যান্টিসা গুণিত বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। তো এখানে ম্যান্টিসা কত, যেমন এখানে ম্যান্টিসা তোমার এটা, তারপরে বেস 10 এবং এক্সপোনেন্ট 5। তো এইভাবে আমরা কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়। তো চলো আমরা এরপরে এখন আমরা বোর্ডে যাচ্ছি, বোর্ডে গিয়ে আমরা আরও বিস্তারিত এই সংখ্যা ভাসমান বিন্দু কী এবং সে সম্পর্কে আরও জানবো, এবং এর যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কেও জানবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আমরা এখন শুরু করছি ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ স্থির বিন্দু সংখ্যা এবং ভাসমান বিন্দু সংখ্যা, এটা বাংলায় বলছে। তো আমাদের নাম থেকে বুঝতে পারছি যে স্থির বিন্দু সংখ্যা, অর্থাৎ আমরা যে দশমিক সংখ্যাগুলো যখন ব্যবহার করি, কোনো দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যার যদি আমি দশমিক বিন্দুটা, অর্থাৎ যে পয়েন্ট আমি যদি স্থির রাখি তাকে বলা হচ্ছে ফিক্সড পয়েন্ট নাম্বার। আর যদি আমরা দশমিক বিন্দুটা আমরা আগে পিছিয়ে করতে থাকি বা আমরা স্থান পরিবর্তন করি, তাকে বলা হচ্ছে ভাসমান বিন্দু সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমাদের এই স্থির বিন্দু আর ভাসমান বিন্দুর মধ্যে পার্থক্য কি? আমরা যদি যখন কোনো দশমিক বিন্দু লিখি আমরা, অর্থাৎ কোনো ভগ্নাংশ সংখ্যা, মনে করো আমি এখানে তোমাদের একটা সংখ্যা বলছি 567.58, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটার আমরা একটা দশমিক সংখ্যা, মনে করো 5.67, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তো এই সংখ্যাগুলো আমার কি আছে, এখানে এর দশমিক স্থান কিন্তু আমাকে এটা ফিক্সড বিন্দু, অর্থাৎ এখানে আমাদের দশমিক পয়েন্ট কিন্তু যে এই পয়েন্টের স্থান পরিবর্তন করা যায় না। তাহলে যদি দশমিক স্থান পরিবর্তন করা হয় তাহলে কি হবে, তাহলে তোমাদের অঙ্কমান কমে যাবে। আমি যদি এখানে 56.758 লিখি, তাহলে কি এর অঙ্কমান এর থেকে এর অঙ্কমান কমে গেল। তো আবার যদি আমি মনে করি 56.7 হলো, এর থেকে এর অঙ্কমান বেড়ে গেল। তো আমাদের এইরকম ক্ষেত্রে আমরা যদি কোনো নির্দিষ্ট একটা সংখ্যা ব্যবহার করা হয় এবং দশমিক দিই, তাকে বলা হচ্ছে স্থির ফিক্সড পয়েন্ট নাম্বার, অর্থাৎ স্থির বিন্দু সংখ্যা। আমরা যদি এটাকে আমরা আগে পিছিয়ে করতে চাই তাহলে সেটাকে বলে ভাসমান বিন্দু। তো কম্পিউটার আমার এখানে দরকার কি, কম্পিউটার কোনো সংখ্যাকে কি ফ্লোটিং পয়েন্ট হিসেবে রাখে, অর্থাৎ নর্মালাইজড ফর্মেও সে স্টোর করে তার মেমোরিতে। এখন সেই নর্মালাইজড ফর্মটা কি, তো সেই নর্মালাইজড ফর্মের জন্য আমাদের কি করতে হবে, আমাদের
ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা বুঝতে হবে। তা ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আমাদের কীভাবে থাকবে? ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইকুয়াল টু কী হবে আমাদের, কোনভাবে থাকবে? এখানে নাম্বার ম্যান্টিসা গুণিত বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। অর্থাৎ আমরা এইভাবে এম ইন্টু বি টু দি পাওয়ার ই, এইভাবে আমরা লিখতে পারি। এটা আমাদের ফর্মুলা, মূল ফর্মুলা। তো মনে করো আমাদের যে আমরা যদি এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আমি মনে করো এটাকেই আমি নিয়ে কাজ করে, এই সংখ্যাটা আছে, এখন এই সংখ্যাটাকে আমি মনে করো এটা 5 6, আমি এটাকে এইভাবে নর্মালাইজড ফর্মে যদি আমি করি 5 6 7 5 8, এটাকে আমি কি করলাম, এই যে সংখ্যাটা আমি মূল সংখ্যা এটা, আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে আমাদের কি হবে, এর অঙ্কমান কমে গেল। তাহলে আমাকে কি করতে হবে, একে আমাকে রিপ্রেজেন্টেশন করতে হবে কি, বেস মানে আমি যদি এই সংখ্যাটাকে কি সংখ্যা ধরি, ডেসিমাল সংখ্যা হিসেবে ধরি এটাকে, তাহলে এখানে বেস অর্থাৎ 10 টু দি পাওয়ার, দেখো এখানে 1 2 3 সংখ্যা আমাদের কি হয়েছে, বাম দিকে সরে গেছে, সেই জন্য আমাদের +3। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যান্টিসা এম, এটা হলো বেস, এটা হলো এক্সপোনেন্ট। তো আমাদের পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় অনেক সময় এরকমভাবে অঙ্কটা আসে যে কোনো সংখ্যাকে আমাদের কোনটা এরকম একটা নর্মালাইজড সংখ্যা দিতে, মনে করো এটা 1 2 3.56 গুণিত 10 টু দি পাওয়ার 2, এই সংখ্যাটা এরকম একটা +2, এটা একটা সংখ্যা আছে, এটা নর্মালাইজড ফর্মে আছে। এই সংখ্যাটাকে কি করতে হবে, মনে করো এর ম্যান্টিসা কত, বেস কত, আর এক্সপোনেন্ট কত। আমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন এখন আসে, তো এটা হলো ম্যান্টিসা, এটা বেস, এটা এক্সপোনেন্ট, এটা আমাদের তোমরা খেয়াল রাখবে। এটা একটা ভাবে আসে, আর আরেকটা ভাবে আছে যে এই সংখ্যাটাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, তার নর্মালাইজড ফর্মে তুমি প্রকাশ করো, তার নর্মালাইজড ফর্মে প্রকাশ করলে তুমি ওকে এইভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে দশমিকটা সবার বাম দিকে নিয়ে যেতে হবে এবং সংখ্যাগুলো লিখতে হবে, আর এখানে 10 টু দি পাওয়ার, এখানে যেহেতু আমাদের সংখ্যা বাম দিকে এসছে, অথবা যদি আমরা এইভাবে লিখে চাই, মনে করো 5 6 7 5 8, তাহলে এটা কি হলো গুণ 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2, অর্থাৎ দেখো এখানে দশমিকটা আমাদের এখানে চলে এসছে, তো আমাদের 2 ঘর সামনে গেছে, সেই জন্য -2। দেখো এর অঙ্কমান কিন্তু একই থাকছে, মানে আমাদের, আমি যদি এটা ক্যালকুলেশন করি, আমি দেখো তোমাদের এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে দেখাই, যদি আমি ক্যালকুলেশন করে দেখাই তোমাদের, দেখো এখানে 0.5675 গুণিত 10 টু দি পাওয়ার 3, মানে অর্থাৎ 10 একের পরে 3টে শূন্য, অর্থাৎ 10 গুণিত 10 গুণিত 10, 10 গুণিত 10 গুণিত 10 করলে কত হচ্ছে, 1000। এখন যদি এর সঙ্গে গুণ করা হয়, দেখো 5 6 7 5 8 1 2 3টে শূন্য, তো এখানে আমাদের দশমিক কটার পরে ছিল, 1 2 3 4 5টার পরে ছিল, 1 2 3 4 5, দেখো আমাদের অটোমেটিক সেই সংখ্যাটাই চলে এসছে। আমি যদি এই 3টে জিরো বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই আমাদের পেয়ে গেছি। তো এটা হলো আমাদের একটা প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ আমাদের যখন দশমিক বিন্দু আমাদের এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন হচ্ছে, তাহলে তার বেস এবং এক্সপোনেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের অঙ্কমানটা ঠিক রাখা হয়। এবং আমাদের কম্পিউটার কোনো সংখ্যাকে এইভাবেই রিপ্রেজেন্ট করে। তো কীভাবে রিপ্রেজেন্ট করে, আমি যেমন এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা সংখ্যা কম্পিউটার কীভাবে রিপ্রেজেন্ট করে। কম্পিউটার মনে করো 24 বিটের একটা সংখ্যাকে, কোনো একটা 24 বিট, তার কী করে, তার দুটো পার্ট হয়। দুটো পার্ট কি এখানে তোমাদের, এখানে একটা তোমার ম্যান্টিসা, আর একটা এক্সপোনেন্ট। তো ম্যান্টিসা অ্যান্ড এক্সপোনেন্ট, এখানে ম্যান্টিসা তোমার মনে করো 24 বিট নাম্বার, তাহলে আমাদের ম্যান্টিসা হয় কয় বিটের, 16 বিট, আর এক্সপোনেন্ট হয় তোমার 8 বিট। কিন্তু ওর প্রত্যেকটা ম্যান্টিসা এবং এক্সপোনেন্টের জন্য আমাদের আবার ধনাত্মক না কিনা ঋণাত্মক
তার জন্য কিন্তু একটা বিট করে সাইন বিট থাকে। তাহলে এখানে সাইন বিট এরও একটা থাকে সাইন বিট। তাদের পরীক্ষা আসতে পারে যে 24 বিটের কোনো সংখ্যাকে তুমি কিভাবে কম্পিউটার কোনো সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য 24 বিট জায়গা লাগে, তার 8 বিটকে রাখা হয় তার এক্সপোনেন্ট ব্যবহার করার জন্য, অর্থাৎ এই ফ্লোটিং পয়েন্টকে আমাদের আগে পিছিয়ে মানে নাম্বারকে অ্যাডজাস্ট করার জন্য, আর তোমাদের ম্যান্টিসা রাখা একটা ম্যান্টিসা 16 বিটে থাকা হয়। আর প্রত্যেকটা ম্যান্টিস এবং এক্সপোনেন্টের জন্য একটা ধনাত্মক কিনা ঋণাত্মক সেগুলো আমাদের প্রকাশ করে। যেমন এখানে আমাদের ধনাত্মক আছে, এখানে +3, তো +3 জন্য আমাদের এখানে কি হবে, প্লাস আছে, সেই জন্য এখানে অবশ্যই 0 হবে, আর মাইনাস হলে আমাদের 1 হবে, যেটা আমরা এর কমপ্লিমেন্টে শিখেছিলাম। অর্থাৎ এমএসবি কোনো ঋণাত্মক সংখ্যার এমএসবি সবসময় 1 হয়। তো এইভাবে আমাদের কোনো নম্বরকে আমাদের রিপ্রেজেন্ট করা হয়। তো এটাকে কি বলা হচ্ছে, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তো এই ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে আমাদের কিছু কখনো কখনো আমাদের যোগ বিয়োগ বা গুণ এবং ভাগ এইগুলো আসে। তো আমি তোমাদের একটা করে যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়ে দিব কীভাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেটা। তো তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। মনে করো কোনো একটা সংখ্যা আমাদের 5, 6, এটা সবই ডেসিমাল সংখ্যা নিচ্ছি, ডেসিমাল নাম্বার 5, 6.78 গুণিত 10 টু দি পাওয়ার 2, মনে করো এটা প্লাস আমাদের 5.67 গুণিত 10 টু দি পাওয়ার 3 নিলাম। তো এই সংখ্যাটার আমরা যখন যোগ করব, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করো যে এখানে 10 টু দি পাওয়ার 2 আছে, এখানে 10 টু দি পাওয়ার 3 আছে। তো আমাদের সবার প্রথমে কি করতে হবে, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমাদের এই দুটোর এক্সপোনেন্ট অর্থাৎ যে ঘাত মান অর্থাৎ এক্সপোনেন্ট 1 করতে হবে, আমাকে এক্সপোনেন্টকে 1 বানাতে হবে। তো আমি যদি এখানে দুটোকে এক্সপোনেন্ট 1 করতে হয়, তাহলে আমি এখানে কি করতে হবে, 10 টু দি পাওয়ার, এখানে আমি এটা প্লাস আছে, এটাও মনে করো প্লাস আছে, তো এখানে +2 +3 আছে, আমাকে +3 করতে হবে, +3 করতে হবে অথবা +2 করা যায়। তা আমি যদি এখানে মনে করো +2 করি, এখানে +2টাকে আমি 3 করছি, তাহলে +3 করলে কি হবে, 5.678 গুণিত 10 টু দি পাওয়ার +3, আর +5.67 গুণিত 10 টু দি পাওয়ার 3, আমি 3 লিখলাম, তা প্লাস মানে বিনা চিহ্ন না দিলে এটা প্লাসই হয়। তাহলে আমাদের বুঝতে পারলো, দেখো এখানে অঙ্কমানটা কি করলাম, তো ফ্লোটিং পয়েন্ট মানে অর্থাৎ আমাদের বিন্দুটাকে আমি একদিক সরিয়ে দিলাম, কিসের জন্য, আমাদের এই এক্সপোনেন্টটাকে আমাদের 1 রাখার জন্য। এখন এই অবস্থায় 5.678 প্লাস 5.67 এটার যোগ করে নিলাম, আর গুণিত 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 3 হলো, তাহলে এখন যোগ করলে আমাদের কত হচ্ছে, এখন দেখো এখানে 8ই বসে গেল, 7 আর এখানে 7 আর 7 14, 4 হাতে 1, 6 12, আর 1 13, 3 হাতে 1, 5 আর 10 আর 11, 11.348 গুণিত 10 টু দি পাওয়ার 3। এটা একটা পদ্ধতি। আমি যদি এটাকে মনে করো অন্যভাবে করব, অন্যভাবে অর্থাৎ মনে করো এখানে আমরা বিন্দুটাকে কি নিয়েছিলাম, আমরা এখানে ফ্লোটিং পয়েন্টটাকে আমরা 3 করেছিলাম, মানে এক্সপোনেন্টটাকে আমরা 3 করেছিলাম, এখানে এক্সপোনেন্টটাকে আমি সেটা না করে 2 করতে চাই, অর্থাৎ মনে করো এটাকে ফিক্স রাখতে চাই 5.678 গুণিত 10 টু দি পাওয়ার 2 প্লাস আমাকে কি করতে হবে, এখানে 5.6.7 গুণিত 10 টু দি পাওয়ার 2। এখানে দেখো আমরা কি করলাম, আমি এখানে আমাদের +2 করলাম, কি আমাদের এখানে এর ভ্যালু আমরা 1 কমিয়ে দিলাম, মানে কি আমাদের যেহেতু আমাদের এখানে ফ্লোটিং পয়েন্টটাকে আমাকে 1 রাখলাম। ওকে, এখানে আমাদের দেখো যে এই যে
সংখ্যাটাকে আমাদের এই যে এক্সপোনেন্টটা আছে এই এক্সপোনেন্টটা আমাদের কি হলো এখানে 2 এখানে 2 ছিল এটাকে 3 ছিল এটাকে 2 করলাম 2 থাকার ফলে আমাদের দশমিকটা এখান থেকে এখানে চলে গেল অর্থাৎ আমাদের এটা খেয়াল রাখবে যে দশমিক সংখ্যা যদি আমাদের বাম দিকে যায় তাহলে আমাদের কি এক্সপোনেন্ট বাড়বে আর ডান দিকে গেলে ডান দিকে এক্সপোনেন্ট কমবে তো আমাদের এটা এখন কি করলাম দুটো কি করলাম এখন দেখো এখন আমি যদি অঙ্কটা করি তাহলে 56.78 প্লাস 56.7 এটা হলো গুণিত 10⁻²। এখন এটাকে গুণ করলে যোগ করলে কত হচ্ছে দেখো এখানে 8 বসলো 7 আর 7 14 4 হাতে হাতে 1 দশমিক এখানে বসে গেল 7 হাতে 1 6 12 13 3 হাতে 1 5 11 তো গুণিত 10⁻²। দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছ অঙ্কমান একই আছে অঙ্কমান একই আছে দেখো এখানে 11.348 গুণিত 10⁻³ আর এখানে 113.48 গুণিত 10⁻²। তো এটাকে দেখো এখানে 2 আছে আমি যদি এখানে 2 করি এটাকে 2 করি তাহলে এখানে দশমিক এখানে চলে আসবে আমি যদি একে 3 করি তাহলে দশমিক পয়েন্ট এখানে চলে আসবে তো এইভাবে আমাদের ফ্লোটিং পয়েন্টের যোগফল নির্ণয় করা হয় এখন আমি মনে করো এই সংখ্যাটার আমি কোনো গুণফল নির্ণয় করবো কোনো ফ্লোটিং পয়েন্টের গুণফল তো সেটা আমি গুণ এবং ভাগ একে বিয়োগের ক্ষেত্রে একই হবে আমার তোর বিয়োগ একইভাবে বিয়োগ হবে সেই আমাকে কি হতে হবে আগে এক্সপোনেন্টের মান একই করতে হবে তো এখানে আমাদের মনে করো 5 গুণিত 5.5 গুণিত 10⁻² গুণিত 6.3 গুণিত 10⁻³ এই যে গুণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে গুণের ক্ষেত্রে আমাদের তেমন কোনো আমাদের এক্সপোনেন্ট আমাদের সমান না করলেও চলবে কি করতে হবে আমাদের 5.5 গুণিত 6.3 এটা গুণ করতে হবে গুণ 10⁻³ এখানে আমাদের দশমিকের পয়েন্ট কি আছে 2 + 3 এক্সপোনেন্টটা আমাদের যেহেতু এখানে বেস 10 আছে এখানে এক্সপোনেন্ট 2 + 3 হয়ে যাবে এইভাবে অঙ্কটা করতে হবে তাহলে এটাকে গুণ করলে আমাদের কত কত হচ্ছে এখানে মনে করো এখানে 6 3 গুণিত 5 এখানে 3 5 5 হাতে 1 3 6 হাতে 1 3 6 1 গুণিত 5 9 1 তো 5 9 আর 5 14 4 হাতে 1 10 11 1 হাতে 1 এখানে এটা গুণ করলে হচ্ছে 2145 এখানে দেখো একটা পরে একটা দুটো দুটো দশমিক গুণিত 10⁻5 এটা আমাদের গুণফল একইভাবে আমরা এটাকে ভাগ যদি ভাগ হয় তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে ভাগের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এইখানটাতে প্লাসের জায়গায় মাইনাস হবে মনে করো একটা ভাগ আমি তোমাদের এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করো 4.4 গুণিত 10⁻² ডিভাইডেড 2.2 গুণিত 10⁻³ এখানে 3 করি এটাতে 1 করি 2 করি তাহলে এখন ভাগের ক্ষেত্রে কি হবে দেখো 4.4 ডিভাইডেড 2.2 গুণিত 10⁻³ বিয়োগ 2 এখানে 3 বিয়োগ 2 এখানে বিয়োগ হবে এখানে এখানে আমাদের যোগ করেছিলাম এখানে বিয়োগ করলাম অর্থাৎ এখানে দেখো এখানে করলে কত 2.2 গুণিত 10⁻1 3 - 2 করলে 1 হচ্ছে এটা হলো আমাদের ভাগফল তো এখানে আমরা আজকে শিখলাম ফ্লোটিং পয়েন্ট তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আমি তোমাদের কয়েকটা 5টা অঙ্ক দিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমি তোমাদের সবার প্রথমে দিচ্ছি আমি কিছু নর্মালাইজড ফর্ম কোনো সংখ্যাকে মনে করো 1 নম্বর 56.78 গুণিত 10⁻5
এটাকে নর্মালাইজ ফর্মে প্রকাশ করবে। বা 2 নম্বর আমাদের 8, 9.67 এটাকে নর্মালাইজ ফর্মে প্রকাশ করবে। তারপরে 3 নম্বর 5, 6.32 গুণিত 10 টু দি পাওয়ার 3 প্লাস 34.12 গুণিত 10 টু দি পাওয়ার 4। 4 নম্বর 123.45 গুণিত 10 টু দি পাওয়ার 3 বিয়োগ 12.3 গুণিত 10 টু দি পাওয়ার 2। 10 টু দি পাওয়ার 2 হলো এখানে 56.31 গুণিত 10 টু দি পাওয়ার 2, এখানে গুণিত এখানে গুণ হবে 34.56 গুণিত 10 টু দি পাওয়ার 3। এটা 6 নিচ্ছি, 67666 গুণিত 10 টু দি পাওয়ার 3, 666.10 টু দি 110 গুণিত 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 222.10 গুণিত 10 টু দি পাওয়ার 2। তা এই যোগ বিয়োগ একটা করে আমি যোগ বিয়োগ গুণ ভাগ দিলাম, এগুলো তোমরা একবার বাড়িতে প্র্যাকটিস করবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।